আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা বলে নেই, তা হচ্ছে রিঙ্কু সিং এর বিশ্বকাপ দলে না থাকাটা সত্যিই খুব দুঃখজনক। কারণ গেল ১-১.৫ বছরে আমরা যদি তার পরিসংখ্যানটা দেখি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৬-১৭ ওভারের সময় নেমেছেন, ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন, অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলে দিয়ে গেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে এই সময়টায় নেমে এইরকম স্ট্রাইক রেট একেবারে প্রথম বল থেকে মেইনটেইন করা ব্যাপারটা আসলে খুবই ডিফিকাল্ট। গেল ১ বছরে রিঙ্কু সিং এর কাছ থেকে বেশ কিছু ইম্প্যাক্ট ইনিংস দেখা গেছে। সুতরাং এই দলটাতে রিঙ্কু সিং থাকাটা অবশ্যই ডিজার্ভ করতেন। কিন্তু কেন রিঙ্কু সিংকে রাখা হয় নাই, সত্যিকারের অর্থে শিবম দুবেকে কেন প্রায়োরিটি দেয়া হয়েছে, এর পেছনে দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে শিবম দুবের বোলিং অপশনটা অ্যাভেলেবল আছে। অর্থাৎ যেহেতু ইন্ডিয়া তাদের লাইন আপে ৩ জন মাত্র ফ্রন্টলাইন পেস বোলার নিয়েছে, সেই জায়গাটায় বাকি দুইটা কোটা হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মাধ্যমেও কিন্তু তারা ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারে। সুতরাং সেই হিসেবেই শিবম দুবেকে রাখা হয়েছে। দুজনেই বাঁহাতি ব্যাটার, দুজনেই ফায়ার পাওয়ার জেনারেট করতে পারেন। শিবম দুবের এই আইপিএলে আমরা দেখেছি শর্ট বলে যে দুর্বলতার জায়গা ছিল, সেই শর্ট বলের দুর্বলতার জায়গাটা তিনি কাটিয়ে উঠেছেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সত্যিকারের অর্থে শিবম দুবের বোলিং অপশনটাই এগিয়ে রেখেছে রিঙ্কু সিং এর ক্ষেত্রে। রিঙ্কু সিংকে পিছিয়ে দিয়েছে, শিবম দুবেকে এগিয়ে রেখেছে। আরেকটা বিষয় বলতে হবে, তা হচ্ছে শিবম দুবে কিন্তু দুইটা ফেজে এই আইপিএল এ ডমিনেট করছেন। একটা হচ্ছে প্রথম ফেজটা যদি বলি আমরা ৬ নম্বর ওভার থেকে ১৫ নম্বর ওভারের সময়, অর্থাৎ মিড ফেজের সময়টাতে। ওই মিড ফেজের সময়টাতে শিবম দুবে ১৫০-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। অলমোস্ট প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা দেখতে পেয়েছি চেন্নাই সুপার কিংসকে ওই সময়টায় তিনি ভালো সার্ভিস দিচ্ছেন। তারপর যদি আমরা আসি ১৬ থেকে ২০ নম্বর ওভারের সময়টাতে, ১৬ থেকে ২০ নম্বর ওভারের সময়টাতে শিবম দুবের স্ট্রাইক রেটটাও কিন্তু ২০০ এখন পর্যন্ত, এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত। সুতরাং শিবম দুবে কিন্তু দুইটা ফেজে ডমিনেট করেছেন। ঠিক যেমনটা একটা সময় আমরা দেখতাম যে যুবরাজ সিং ডমিনেট করতেন টিম ইন্ডিয়ার হয়ে। ডেফিনেটলি যুবরাজ সিং এর বিকল্প এখন পর্যন্ত ইন্ডিয়া টিমে আসে নাই, এবং যুবরাজ সিং এর বিকল্প এখন পর্যন্ত ইন্ডিয়া টিমে আসে নাই দেখে ইন্ডিয়া সত্যিকারের অর্থে যুবরাজ সিং এর রিটায়ারমেন্টের পর ইন্ডিয়া বৈশ্বিক ট্রফি জিততে পারে না। কারণ এই জায়গাটা একটা অনেক বড় ভ্যাকুয়াম রয়েছে, যে যুবরাজ সিং দুইটা ফেজে ডমিনেট করতে পারতেন। একটা হচ্ছে ৬ থেকে ১৫ নম্বর ওভার, আরেকটা হচ্ছে ১৫ থেকে ২০ নম্বর ওভার বা ১৬ থেকে ২০ নম্বর ওভার। সো এই দুইটা পার্সপেক্টিভ বিবেচনা করে শিবম দুবেকে সেই জায়গাটায় রাখা হয়েছে। অনেকে হয়তোবা বলতে পারেন ৪ জন স্পিনার ইন্ডিয়া নিয়েছে, সেই জায়গাটায় হয়তোবা রিঙ্কু সিং এর জায়গা থাকতে পারতো। আমার কাছে মনে হয় ক্যারিবিয়ানের উইকেটগুলো একটু স্লো হবে। ইভেন আমেরিকাতে যে ড্রপ ইন পিচে খেলা হবে সেই জায়গাটাও স্পিনারদের একটা কার্যকারিতা থাকবে। ইন্ডিয়া হয়তোবা সেই অ্যানালাইসিস করে নিয়েছে। রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব এই দুইজন বোলার প্রথম চয়েস হিসেবেই থাকবেন। তবে সেই জায়গাটা তাদের বিকল্প হিসেবে যদি রবীন্দ্র জাদেজার ফর্ম খারাপ যায়, তখন হয়তোবা অক্ষর প্যাটেল কিংবা প্রতিপক্ষ বিবেচনায় অক্ষর প্যাটেলকে নিয়ে আসা হতে পারে। আবার যদি কুলদীপ যাদবের ফর্ম খারাপ যায় কিংবা প্রতিপক্ষ ওয়াইজ যদি ডিমান্ড করে যে রাইট আর্ম লেগ ব্রেক বোলার লাগবে, তখন হয়তোবা তারা যুজবেন্দ্র চাহালকে নিয়ে আসতে পারে। সো আমার কাছে মনে হয় যে এই ক্যালকুলেশনটা করে তারা লাইন আপে স্পিনারদের সংখ্যাটা বাড়িয়েছে, পেসারদের সংখ্যাটা কমিয়েছে। ডেফিনেটলি পেসের জায়গাটা তো একটা ভ্যাকুয়াম আছে, জসপ্রীত বুমরা ছাড়া আসলে সত্যিকার অর্থে ওইভাবে পেস ব্যাটারিটা ইন্ডিয়ার জ্বলে ওঠার মতো না। এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। তবে আমাদের এই ভিডিওটা মূলত ছিল যে কেন রিঙ্কু সিংকে নেওয়া হয় নাই, কেন শিবম দুবেকে নেওয়া হয়েছে। আশা করছি আমার এক্সপ্লেনেশনটাই হয়তোবা ইন্ডিয়ার সিলেক্টরদের এক্সপ্লেনেশন হবে। জানি না তারা কি বেসিসে নিয়েছেন, বাট আমার সীমিত জ্ঞানে আমার কাছে ব্যাপারটা এরকমটাই মনে হয়েছে। আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।